আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আজ রবিবারে মাথার ওপর শনির নেই নেচে যাচ্ছে সূর্য। দুপুরটা বড্ড খড়খড়ে, তীব্র রোদ আর অসহ্য গরমে অদিতি অবস্থার করুণ বেহাল। কোনো রকমে টিউশন করিয়ে বেরিয়েছে সে, রিক্সা খুঁজছে। মহাখালীর এদিকটাই আজকাল রিক্সা মেলে না। অদিতির কপালে ঘাম ওড়নার আগায় মুছে চোখ মুখ কুচকে ফেলেছে। হঠাৎ এক রিক্সা ওর সামনে এসে দাঁড়ালো। রিক্সাওয়ালা মামা রিক্সার পেডেল থামিয়ে মুখে হাসি টেনে বললেন, ভাবি চলেন আপনারে হোস্টেলে নামাই দেই। অদিতি ভ্রু কুচকালো। ভাবি শব্দটা ইদানিং ঘুমের মধ্যে ওর কানে বাজে। সারাক্ষণ ভার্সিটির রুডে এ না হলে ও ভাবি ডেকেই চলেছে। কোন ভাইয়ের বউ হয়ে আছে ও, খুদা জানে। অদিতি কাদের ব্যাগটা এক হাতে চেপে ধরে চাপা সরে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনাকে কে পাঠিয়েছে মামা? রিক্সাওয়ালা বলল, ধ্রুব ভাইয়ে। বলে রিক্সাওয়ালা ইশারা করলো পেছনে, কাউকে খুঁজতে লাগলো যেন। অদিতিও অবাক হয়ে পেছনে তাকালো, কেউ নেই সেখানে। ওর মুখ থমথমা হয়ে এলো। যা বুঝার সে বুঝে গেল, সে সামনে আসবে না। অথচ ঠিকই অদিতির আশেপাশে না থেকেও কেমন করে সে থেকে যায়। অদিতির ঠোঁটে না চাইতেও হাসি চলে এলো। এরপর নিজেকে শাসিয়ে হাসি লুকিয়ে ভ্রু ট্রু কুচকে তাকালো। ওপাশ থেকে রিক্সাওয়ালা মামা অদিতিকে এখনো সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, ভাবি আপনি যাইবেন না? ধ্রুব ভাইয়ে বকবো আমারে। আবার ওই অসহ্য ভাবি ডাক। অদিতি আবার কিছুটা কঠোর গলায় বলল, মামা আমি বিয়ে করিনি আপনার কোনো ধ্রুব ভাইকে, আমাকে ভাবি আল্লাহর হস্তে ডাকবেন না। রিক্সাওয়ালা মামা যেন ভারী অবাক হলেন। অদিতির গরম গরম রাগ দেখে উনি মিয়ে গিয়ে বললেন, ভাবি আপনাকেও কি ঝগড়া হয়েছে? ঝগড়া করিয়েন না, ধ্রুব ভাইয়ে ভালো মানুষ, একদম মাটির মানুষ। রিক্সায় উঠে আহেন, রোদে দাঁড়ায় আবার কিসের রাগ? অদিতি এবার ইচ্ছা হচ্ছে মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। ভাইয়ের নাই প্রেমের খবর, তার সঙ্গে আবার নাকি রাগ করাও হয়। অসহ্য এবং বিশ্রী রাগের মাথায় ভেতরটা ধপধপিয়ে উঠল। অদিতি আর দাঁড়ালো না, ধ্রুব উঠে বসলো রিক্সায়। বেগে কুলের উপর রেখে বলল, মামা যান তো যান। মামার খুশি কে দেখে। আজ অদিতিকে হোস্টেলে পৌঁছে দিতে পারলেই করকরে 1000 টাকার একটা নোট মিলবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রিক্সাওয়ালা মামা ধ্রুবর নির্দেশ মতো শেষবারের মতো রিক্সা চালানোর আগে একবার অদিতির জামা ওড়না দেখে নিল। কোনোভাবে ওড়না ওর চাকায় আটকে গেলে মহাবিপদ হয়ে যাবে। ধ্রুব ভালোর ভালো, খারাপের খারাপ, মাইল লাগাবে ধরে। উনি সাবধানে দেখে নিয়ে স্বস্তির শ্বাস ফেলে রিক্সা চালানো শুরু করলেন। অদিতি অস্বস্তি নিয়ে রিক্সায় বসে আছে। ওর মনে চলছে অন্য ভাবনা। ধ্রুব এসব করে কি বুঝাতে চাইছে? সে সত্যি সত্যি অদিতির প্রেমিক হয়েছে? অদিতি তাকে ফিরিয়ে দেওয়ার পরও ওর আশেপাশে থেকে ওকে এভাবে দুর্বল করে দিয়ে কি শান্তি পাচ্ছে ওই ছেলে? অদিতির বুকের মধ্যে ভূতা এক যন্ত্রণা হচ্ছে। ওর বেহায় এমন বারবার বেহায় কিছু করে বসতে চাইছে, অথচ মস্তিষ্ক আটকাচ্ছে ওকে। মাঝ রাস্তায় অদিতির ফোনে কল এলো। রিক্সায় বসে থেকে ফোন রিসিভ করলো সে। অদিতি সালাম দিল। ফাহিমা ওপাশ থেকে বলল, কি রে মা, কবে আসবি বাড়ি? তোর কলেজ বন্ধ দিবে কবে রে? অদিতি হালকা গলায় উত্তর দিল, পরশু থেকে ছুটি আছে, 7 দিনের, দেখি আসতে পারি কিনা। ফাহিমা এবার একটু দুনামুনা করতে লাগলেন, উসখুস করছেন কিছু বলার জন্য। অদিতি যেন বুঝে ফেললো। ও লাই দিয়ে বলল, কিছু বলার থাকলে বলে ফেলো মা, আমার সামনে এত কি ভাবছো? ফাহিমা কিভাবে কথাটা বলে উঠবেন বুঝতে পারছেন না। এই ব্যাপারে ওনার নিজেরও তেমন মত নেই। শুধু স্বামীর চাপে পড়ে মেয়ের চলার পথে বাধা হতে মন চাইছে না। তবু উনি বললেন, অপ্রস্তুত গলায় বললেন, আসলে তোর জন্য একটা বিয়ের আলাপ এসেছে। ছেলে পাশের গ্রামের, ঢাকাতেই চাকরি করে। তোর আব্বাই রাজি, বলছিলেন যদি আক্ত করিয়ে রাখি। অদিতির বুকটা ধক করে উঠলো সঙ্গে সঙ্গে। চোখের সামনে ধ্রুবর পাগলাতে মুখটা ভেসে উঠলো। সে উঠলো সেদিন রাতে ধ্রুবর শিহরণ জাগানো এক একটা ছোঁয়া। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর থেমে থেমে বলল, মা এখনো এসব কেন? আমি তো এখনো পড়াশোনা করছি। ফাহিমা মেয়ের কথার উত্তরে কি বলবেন খুঁজে পেলেন না। একই কথা উনি নিজেও স্বামীকে বলেছেন। তোফাজ্জল এক ধমকে চুপ করিয়ে দিয়েছেন। ফাহিমা গলাটা নরম করে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। তারপর বললেন, উঠিয়ে তো নেবে না রে। এবার বাড়ি এলে ওরা যদি দেখে পছন্দ করে তবে পরে কথা এগোবে। একথা শুনে অদিতির বাড়ি যাওয়ার যেটুকু ইচ্ছা ছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেল। ওর এতদিন শুধু ধ্রুবর থেকে পালানোর জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল মন, আর এখন সেখানেও আরেক বিপদ ছুটে আসছে। ও এখন কোথায় যাবে? অদিতি যেটুকু বলার ছিল সেটুকু কথা মুখ থেকে বের করতে পারলো না। বাড়ি না যাওয়ার আর কোনো অজুহাত দেখাতে পারবে না। তবুও চেষ্টা করলো। তারপর বলল, আমি রিক্সায় আছি মা, এই মাসে ছুটি পাবো কিনা এখনো তো নিশ্চিত হয়নি, রুমে গিয়ে তোমার সাথে কথা বলি। ফাহিমা ওনার উত্তরে কিছু বলার আগেই ওনার ফোনটা মাঝপথে কেড়ে নিলেন তোফাজ্জল। বাবার গমগমে গলা শোনার সাথে সাথে অদিতির শ্বাস আটকে এলো, গা কাঁপতে লাগলো। তোফাজ্জল ভালো মন্দ জিজ্ঞেস করার ধার ধারলেন না, শুরুতেই বলে ফেললেন, অদিতি তুমি পরশুর ট্রেন ধরে বাড়ি আসছো, আমি ছেলেদের কথা দিয়ে ফেলেছি, এখন তোমার বাবার মুখ রাখা উচিত তোমারই। আমি কি ঠিক বলছি? অদিতি কিছু বলার সাহস পেল না, হাত কাঁপছে তার। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আসবো আব্বা। তোফাজ্জলকে শান্ত হতে দেখা গেল। উনি গমগমে গলায় বললেন, তোমার ট্রেনের টিকিট আমি কেটে রেখেছি সামনের সপ্তাহে, সময় মতো চলে আসবে। আর রিক্সায় বসে এত কথা বলার দরকার নেই, রুমে গিয়ে কল করো। অদিতি মাথা নাড়ালো, তারপর সালাম দিয়ে কল কেটে দিল। ফোন কেটে ও ফোনটা দুহাতে শক্ত করে চেপে ধরলো। ধ্রুব পাগল হয়ে যাবে এসব শুনলে। অদিতিও তো ঠিক নেই। ধ্রুবকে যতই ফিরিয়ে দিক, দিন শেষে যেটুকু ফেসে যাওয়ার ও তো ফেসেই গেছে। অদিতির চোখ টলমলে হয়ে যাচ্ছে। ও অনেক কষ্টে কান্না আটকে রাখলো পুরোটা রাস্তায়। এদিকে ওদের পুরো কথোপকথন রিক্সাওয়ালা মামা কান খাড়া করে শুনছিল। আর এদিকে ধ্রুব সারা
সারাদিনের ছোটাছুটি শেষে সবে রুমে ফিরেছে। রুমটা ওর বড্ড অগোছালো, ড্রয়ারের উপর জিন্স শার্ট ছড়ানো, বিশাল আয়নার কোণে ঝুলিয়ে রাখা টাওয়েল, বিছানার এক পাশে স্তূপ করে ফেলে রাখা কাপড় চোপড়। রুমে ঢুকতে এসব দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। ও ভ্রুটু কুচকে মহাবিরক্ত হয়ে কাপড়ের স্তূপ এক পাশে সরিয়ে বিছানায় বসলো। বসে পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে দেখলো। এলোমেলো রুমের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওর মনে হলো বিয়ে করার পর তার রুম তো কখনোই এমন থাকবে না। অদিতি তার গুলগাল নরম হাত দিয়ে ধ্রুবর রুমকে ঠিক গুছিয়ে নিবে, ধ্রুবকে অন্ধকার থেকে টেনে আনবে আলোর দিকে। অদিতির কথা ভাবতে ধ্রুবর ঠোঁটে মৃদু হাসি ফুটলো। ধ্রুবর এখন ইচ্ছে করছে অদিতির কাছে একবার ছুটে যেতে। নতুন নতুন প্রেমে পড়লে কি মানুষ এমন পাগল হয়ে যায়? নিজের ভাবনাতে নিজে হেসে ধ্রুব মাথার চুল এক হাতে এলোমেলো করে ফেললো। তারপর হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভ্রুকুচকে নিজেকে অগোছালো দেখালো। আজ রাজন বলেছিল ধ্রুব নাকি বদলে যাচ্ছে, প্রেমের সব সিমটম নাকি ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে সেই সিমটমগুলোই খুঁজে চলেছে। তার মধ্যে কি সত্যিই পরিবর্তন এসেছে? প্রেমে পড়ে কি মানুষ এতটা পরিবর্তন হয়? এমন সময় ফোন এলো। ধ্রুব মুখ স্বাভাবিক করে পুরনো গম্ভীর রূপে ফিরে এসে এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে ফোন নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে কেউ তাকে কিছু বললো। সব শুনে হঠাৎ ধ্রুবর মুখটা থমথমে হয়ে গেল। ও ঠান্ডা গলায় শুধু বলল, করাচ্ছি বিয়ে ওনাকে। ধ্রুব ফোন কেটে পকেটে পড়লো। দ্রুত হেঁটে গিয়ে বিছানার উপর থেকে শার্ট নিয়ে গায়ে দিল। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল রুমের বাইরে। ড্রয়িং রুমে আসতে পেছন থেকে সৌরভ এত রাতে ছেলেকে বাইরে যেতে দেখে ডাক দিলেন। তারপর বললেন, এত রাতে কোথায় যাচ্ছ? ধ্রুব ফিরেও তাকালো না। ওর এখন বড্ড তারা, মাথায় চড়ে আছে 80 কেজি ওজনের জেলাচি। ওর কোনো জবাব না দিয়ে ধ্রুব পা চালিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। অদিতি সেই কখন থেকে সামনে বই নিয়ে বসে আছে, কিন্তু আজ তার পড়াশোনায় একদমই মন বসছে না। পুরো মন জোরে ধ্রুবর চিন্তা, ওর ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঝে মধ্যে অদিতির মনে হয় ওর মস্তিষ্ক আর ওর নেই, পুরোটাই ধ্রুবর দখলে চলে গেছে। শান্তি দিচ্ছে না এই ভাবনাগুলো ওকে। অদিতি ভাবছে এবার বাড়ি গেলে ছেলেপক্ষ দেখতে আসবে, এটা জানলে ধ্রুব কি করবে? যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলবে হয়তো। শুধু ধ্রুবই নয়, অদিতি নিজেও চাইছে না ছেলেপক্ষের সামনে যেতে। গ্রামের ছাপু সামনে অদিতি কিভাবে এমন একটা বখাটে প্রেমিকের প্রেমে পড়ে গেল কে জানে। প্রেমে পড়লো তো পড়লো, তার উপর প্রেমে পড়ে এই করুণ হাল। মানুষ কি বলবে? অদিতির ভালো লাগছে না কিছুই। কি করবে? কাকে বোঝাবে এই মনের ব্যথাগুলো, অসহ্য করে এই দ্বিধাগুলো? অদিতি মনের এক টানাপোড়েনে হঠাৎ টেবিলের উপর রাখা ওই ফোন বেজে উঠলো। অদিতি ভাবনার মধ্যে চমকে উঠলো। নম্বর সেভ করা নেই। ও ভ্রুকুচকে বইটা বন্ধ করে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে একটা থতমতে গলার স্বর ভেসে এলো। ধ্রুব বলছি, নিচে আসো, আই এম ওয়েটিং। অদিতি চমকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়ালো। ফোনটা কান থেকে নামিয়ে চোখের সামনে ধরলো। ভালোভাবে নম্বরটা দেখলো। এটা কি নতুন কোনো নম্বর তার? ধ্রুব কিভাবে এত নাম্বার পাল্টাই ভেবে পাচ্ছে না ও। অদিতি ফোনটা কানে লাগায় ধীর হাতে। ঢুক গিলে সরাসরি বলার চেষ্টা করলো, আমি আসতে পারবো না, রাত অনেক হয়েছে, বাড়ি চলে যান প্লিজ। ওপাশ থেকে ধ্রুব যেন ব্যঙ্গ করে হাসলো। কপালে আঙুল চুলকে নিতে নিতে উপরের দিকে অদিতির জানালার দিকে তাকিয়ে বলল, 5th ফ্লোর, রুম নাম্বার 502, রাইট অদিতি? অদিতি চমকে উঠলো। দ্রুত গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে নিচে তাকালো। ধ্রুব ওর দিকে চেয়ে আছে। অদিতি আটকে উঠে বুকে ফু দিয়ে সরে গেল আড়ালে। ভীতু গলায় বলল, আপনি কি বোঝাতে চাইছেন? ধ্রুব এবার কঠোর গলায় স্পষ্ট করে বলে ফেললো, আমি উপরে উঠবো নাকি তুমি নিচে আসবে? আমাকে দয়া করে আর জ্বালিও না অদিতি, আমি জ্বললে ঝাঁঝরা করে ফেলবো তোমাকে, জানোই তো। অদিতি ঢুক গিলল। একবার বলে দিয়েছে উপরে আসবে মানে চলে আসবেই, যা ঘাটতেরা ছেলে। অদিতি অজুহাত দেখানো শুরু করলো এবার। তারপর বলল, নিচে দারোয়ান আছে। অপাশ থেকে ধ্রুব হাসে, কৌতুক শুনেছে যেন। তেমন করেই বলল, আমার মতো দারোয়ানও তোমার জন্য ওয়েট করছে, বেচারা ঘুমে ঢুলে পড়ছে, নিচে নামো তুমি। দারোয়ানোর নিচে নামার অপেক্ষা করছে, এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অদিতির। এই দারোয়ান অনেক রাগী, রাত 10টা বাজলেই গেট বন্ধ করে ফেলে। রাত 11টায় কিভাবে তার জন্য গেট খুলে রেখেছে। ধ্রুব ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ফোন কাটার আগেও অবশ্য কয়েকবার শাসিয়েছে। ওদিকে অদিতির মন মানছে না। ভেতরের মন বলল, যা প্রেমিক ধ্রুবের জন্যই তো মন খারাপ করে বসেছিলি এতক্ষণ। কিন্তু মস্তিষ্ক বলল, নিজেকে আটকে রাখ অদিতি, নিজের বিপদ তুই নিজেই ডেকে আনছিস। অতঃপর শেষ পর্যন্ত মনের কথাই জিতলো। অদিতি চাদর দিয়ে পুরো শরীর ঢেকে মুখ লুকিয়ে বেরিয়ে এলো। গেটের সামনে আসতেই দারোয়ান মুখ ভরে এসে দরজা খুলে দিল। অদিতি শুধু অবাক হয়ে দেখছিল দারোয়ানের আচরণগুলো। গেট পেরিয়ে আসতেই দূর থেকে ধ্রুবকে দেখতে পেল। বেশ, ওর মন বেপরোয়া গতিতে লাফানো শুরু করে দিল। অদিতি বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। তারপর চোখ খুলে ধীর পায়ে এগিয়ে গেল ধ্রুবর সামনে। ধ্রুব ওর দিকে পিট করে আছে। অদিতি আস্তে করে ডাকলো, শুনছেন? ধ্রুব ঘুরে তাকালো। ধ্রুবর চোখ দুটো অদিতির চোখে আটকে গেল। দুজনেই ভেসে গেল এক অন্য দুনিয়ায়। অদিতির মাথা ঢেকে রাখা চাদরে, ধ্রুবর মাথায় ক্যাপ। অন্ধকারে দুজন দুজনের চোখে কি এমন দেখলো কে জানে। দুজনের মধ্যে এক অন্যর জন্য যেটুকু রাগ ঈর্ষা ছিল সব দূর দূর করে পালিয়ে গেল। বাকি যেটুকু থাকলো সেটুকু শুধুই ভালোবাসা। একজনের প্রকাশিত প্রেম, অন্যজনের অপ্রকাশিত। অদিতি নিজের চোখ বড্ড কষ্টে সরালো। অন্য পাশে চেয়ে হৃদয়ের যন্ত্রণা চেপে ধীর গলায় জিজ্ঞেস করলো, কেন ডেকেছেন? ধ্রুবর ধ্যান ফিরলো। ও চোখ সরিয়ে অন্যদিকে চেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। তারপর আবারও তাকালো অদিতির দিকে। ধীরে ধীরে ওই চোখ সেই 80 কেজি ওজনের জেলাসি ফুটে উঠলো। ধ্রুব ঠান্ডা গলায় বলল, ছেলেটা কি করে?
ওই শালাকে আমার চেয়ে অনেক বেশি তোমায় ভালোবেসে ফেলেছে। অদিতি শুরুতে বুঝতে পারলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। ও অবাক চোখে ধ্রুবর দিকে কিছুক্ষণ চেয়ে রইলো, জিজ্ঞেস করলো কোন ছেলের কথা বলছেন। ধ্রুব এবার নিজেকে আর দমিয়ে রাখতে পারলো না, অদিতির হাত টেনে ধীরে নিজের সঙ্গে ওকে মিশিয়ে নিল। অদিতির বাহু দু হাতে দুদিকে চেপে ধরে চোখ মিলিয়ে চেঁচিয়ে বলে গেল শুধু নিজের ঈর্ষার কথা। তারপর বলল, কোনো ছেলেপক্ষের সামনে তুমি একদম বসবে না অদিতি, কসম তোমার, যদি বসো তুমি জানবেও না আমি ওই ছেলেকে কি করে ফেলবো। আমি ধীরে ধীরে নিজের রাগ কন্ট্রোল করেছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে আমার পুরনো রাগ ফিরিয়ে আনতে বাধ্য করিও না অদিতি, প্লিজ। ধ্রুব রাগের পরত লাফিয়ে লাফিয়ে উঠছিল। ও অদিতির সামনে নিজের রাগের সত্তা প্রকাশ করতে চায়নি, কিন্তু ও নিজেকে আটকে রাখতে পারেনি। অদিতি বড় বড় চোখ করে ধ্রুবর রাগ আর ঈর্ষা দেখছিল। ধ্রুবর এই অস্থিরতা দেখে অদিতি ভেতরে ভেতরে নড়ে উঠলো যেমন। ও ভয়ার্ত মুখে ধ্রুবকে দেখছিল। অদিতি ভয়ার্ত মুখ দেখে আচমকা ধ্রুবর হুঁশ ফিরল। ও কি করছিল এতক্ষণ। ধ্রুব ওর চোখের দিকে চেয়ে আচমকা ওকে ছেড়ে দিল। এলোমেলো দৃষ্টি ফেলে নার্ভাস গলায় নিচু সরে বলল, সো সরি। তারপর ও পেছনে ঘুরে দাঁড়িয়ে গেল, কোমরে হাত থেকে জোরে ছোটে শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব চোখ বুজে নিজের রাগটুকু সামলাচ্ছিল, আর অদিতি শুধু অবাক চোখে ওকে দেখে যাচ্ছিল। ধ্রুব এই প্রথমবার ওর উপর এমন রাগ দেখালো, এসব কি শুধুমাত্র অদিতির ছেলেপক্ষ দেখতে আসবে সেজন্যই। অদিতি হঠাৎ কি যেন হলো, ও নিজের অজান্তে হাত বাড়িয়ে ধ্রুবর বাহু স্পর্শ করলো। ধ্রুব অবাক হয়ে ফিরে তাকালো, ওর হাতের দিকে একবার তাকিয়ে অদিতির চোখের দিকে তাকালো। অদিতি ধ্রুবকে শান্ত ভঙ্গিতে বলল, একটু শান্ত হন প্লিজ, আমি রাজি নই এই বিয়েতে, আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। ধ্রুব স্থির দৃষ্টিতে চেয়ে রইল, ওর চোখ দুটো অদিতির চোখে আটকে আছে। অদিতির হাতটা তখনও ধ্রুবর শক্ত বাহু ছুঁয়ে আছে। দুজনে দুজনের চোখের দিকে চেয়ে তারপর হঠাৎ ধ্রুবর পুরুষালী মনে খুশির দৌড়ঝাঁপ শুরু করলো। তার অদিতিকে আজ তাকে কৈফিয়ত দিচ্ছে, এই অধিকার কি সে ফাইনালি পেয়েই গেছে। রাত বাড়ছে, অদূরে থেকে কটা কুকুরের ডাক ভেসে আসছিল। অদিতি ধ্রুব হাঁটছে ফুটপাত ধরে, অদিতির গা চাদর দিয়ে ঢাকা, ধ্রুবর মাথায় ক্যাপ। অদিতি দু হাতে গায়ের চাদর শরীরের সঙ্গে চেপে ধরে জোরসোর ভঙ্গিতে হাঁটছে। ওর পেছনে ধ্রুব। ধ্রুবর মুগ্ধ চোখ দুটো অদিতির পিঠে ঝুলানো বেনুনি দেখছিল। হাঁটার তালে তালে অদিতির বেনুনি নড়ছিল, ভীষণ সুন্দর ছিল এটা। অদিতি বলা শুরু করলে ধ্রুবর ধ্যান ভাঙে। অদিতি বলে গেল, আমি লক্ষ্মীপুরের ভীষণ অজপাড়া গ্রাম থেকে এসেছি, যেখানে প্রেম ভালোবাসা মানে প্রেম নয়, মহাপাপ। ধ্রুব অবাক হয়ে তাকালো অদিতির দিকে। অদিতি ঢুক গিলে আবারও বলতে থাকে, আমাদের গ্রামে একটা ছেলে মেয়েকে একসঙ্গে সন্দেহভাজন দেখা গেলে ওদের নিয়ে গ্রামে পঞ্চায়েত সালিশ বসানো হয়, নিষ্ঠুরভাবে অপমান করা হয় ছেলে এবং মেয়ের দুই পরিবারকে। বিচার বসে ওই ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় এবং ওদের পরিবারকে একঘরে করে দেওয়া হয়। ধ্রুব এবার ভীষণ অবাক হলো, জিজ্ঞেস করলো, এই যুগেও এসেও এমন? ইম্পসিবল। অদিতি শুনে মলিন হাসলো, তারপর বলে যায় নিজের কথাগুলো। তারপর বলল, এসবের পেছনে ওদের যুক্তি, প্রেম হারাম, হারাম সম্পর্কে আল্লাহ আজাব আসে, গ্রামের বরকত কমে যায়। ধ্রুব শুনে যায় শুধু। অদিতি বলে, ওই প্রেম জড়ানো দুই ছেলে মেয়ের পরিবারকে কিভাবে দেখা হয় সামাজিকভাবে, সমাজে তাদের অবস্থান কেমন থাকবে, সবাই ওদের সঙ্গে কেমন ব্যবহার করবে, কতটা ব্যবসায়িক লেনদেন হবে, এসব কিছু কে সিদ্ধান্ত নেই জানেন? ধ্রুব প্রশ্নবোধক চোখে তাকালো। অদিতি জুড়ে একটা শ্বাস টেনে আকাশের দিকে চেয়ে উত্তর দিল, আমার আব্বা তুফাজ্জল হায়াত। ধ্রুব ভ্রু কুচকে ফেললো তাৎক্ষণিক। অদিতি আকাশের থেকে চোখ সরিয়ে আবারও রাস্তার দিকে তাকালো, হেঁটে যেতে থাকে আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমাকে আমার ছোট ভাই বোনকে ভীষণ রক্ষণশীল ভাবে বড় করা হয়েছে। আব্বার অনেক ভয়, উনি প্রেমের এতটা বিরোধী, উনার মেয়ে প্রেমে জড়ালে উনার মুখ থাকবে না, গ্রামের লোক ছিছি করবে। ধ্রুব ঠান্ডা গলায় প্রশ্ন করলো, অ্যান্ড ফর দ্যাট তুমি আমাকে এতদিন ধরে ফিরিয়ে দিচ্ছ রাইট? অদিতি ধ্রুবের দিকে তাকালো একবার, পরপর চোখ সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, আমাদের পরিবার মূলত আব্বার উপর নির্ভরশীল, ছোটবেলা থেকে মায়ের কোনো সিদ্ধান্ত আমাদের পরিবারে খাটেনি, আব্বা যা বলতেন সেটাই ফাইনাল কথা ছিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।